স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে, যেটা খুব অ্যালার্মিং। এবারে থাকছে বিস্তারিত। ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল বিএনপি, চাইলেই এই দলকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে তারেক রহমানের উপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক করা হচ্ছে। শফিকুল হকের রিপোর্ট। নানা চড়াই উতরাই পেরিয়ে পরিণত রাজনীতিবিদ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে লেখা বই তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ। রাজধানীর হোটেল লেকশোরে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিগত সময়ে তারেক রহমানের নানা কর্মকাণ্ডের পাশাপাশি আগামীর বাংলাদেশে তিনি কতটা কার্যকরী তা তুলে ধরেন বক্তারা। যারা বাংলাদেশ বিরোধী শক্তি দেশে এবং দেশের বাইরে, তাদের কাছে একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে 111 হয়েছে। আমরা দেখেছি ওনাকে কিভাবে নির্মম নিষ্পেষণের শিকার হতে হয়েছে। বিএনপি ছাড়া আমাদের গতি নাই, দীর্ঘ সময়ের জন্য তারেক রহমান ছাড়া আমাদের গতি নাই। সুতরাং আমরা এই সার্ভেইলেন্সটা রাখতে চাই, যাতে বিএনপি এবং তারেক রহমান তার জায়গা থেকে সঠিক কাজগুলো করে যান। এ সময় মিডিয়া পাল্টে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সোশ্যাল প্ল্যাটফর্ম প্রভাবিত করছে মানুষকে। সাইবার যুদ্ধের জন্য দলের তরুণ নেতাদের প্রস্তুতির আহ্বান জানান তিনি। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে, যেটা খুব অ্যালার্মিং। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চায় যারা, তাদের সতর্ক করে দলের মহাসচিব বললেন, বিএনপি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো দল। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। শারীরিক নির্যাতন থেকে প্রতিকূল পরিস্থিতি সবকিছু মোকাবেলা করে তারেক রহমান অনন্য উচ্চতায় পৌঁছেছেন বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা। তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ। বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে, আর এতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। তিনি সাইবার যুদ্ধের কথা বলেছেন। এমন অভিযোগও আছে, সাংগঠনিকভাবে শৃঙ্খলা আনার চেষ্টা করেও নেতাকর্মীদের আচরণ নিয়ন্ত্রণে রাখতে পারছে না বিএনপি। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক এম মোশাররফ হোসেন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। জনাব সাইফুল হক, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন যে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে একটা সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে। আপনারা বিএনপির সঙ্গে যুগপৎভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, আপনি কি মনে করেন? যারা আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। এটা মোটামুটি সবাই জানেন এবং বোঝেন যে এখন বিএনপি বা বলতে পারেন বিএনপির, যেটা বললেন আজকে বিএনপির মহাসচিব, জাতীয়তাবাদী শক্তি এবং তাদের রাজনৈতিক সম্ভাবনা, যেটা নানা কারণে আবার তৈরি হয়েছে, দৃশ্যমান হয়েছে, বা মানুষও রাজনৈতিক দিক থেকে মনস্তাত্ত্বিকভাবেও বিএনপিকে পরবর্তী একটা রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে মানুষের বাছাই করার যে একটা প্রবল সম্ভাবনা, এর বিরুদ্ধে যে একটা পরিকল্পিত সংগঠিত যে আক্রমণ আছে, সেটা আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই
সেটা অত্যন্ত পরিষ্কার করে সেটা বেরিয়ে আসছে। এবং যে ঘটনা সংঘটিত হয়েছে সাম্প্রতিককালে আমাদের ভাঙ্গারি যে ব্যবসায়ী সোহাগের ঘটনা, অত্যন্ত মর্মান্তিক, খুবই নির্মম, অত্যন্ত পৈশাচিক সেটা। এবং সেটা আমি নিজেও গতকাল বলেছি আমাদের একটা অনুষ্ঠানে, যেটা আমাদেরকে পুরনো বিশ্বজিতের হত্যা বা আবরার ফাহাদের যে ঘটনা সেটাকে একবার মনে করিয়ে দিচ্ছে। তো কিন্তু আমরা খুব পরিষ্কার যেটা, যে যারা এই ধরনের ঘটনা সংগঠিত করছেন তাদেরকে আপনি কোনো দলীয় পরিচয় দিয়ে বিবেচনা করবার কোনো সুযোগ, যারা ঘাতক, সন্ত্রাসী, অপরাধী, যারা খুনি, তাদেরকে ফৌজদারি অপরাধী হিসাবে তাদেরকে চিহ্নিত করাটা দেখা দরকার। এই ঘটনাটা আসতে পারছে কেন? আসতে পারছে এই কারণের জন্য যে বাস্তবে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা কিন্তু চলছে। আপনি পছন্দ করেন বা না করেন, কিন্তু দেশে বাস্তবে মানুষের জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এটা আজকে না, গত কয়েক মাস ধরে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার পরও সরকার কিন্তু রাজনৈতিক দল, জনগণের সহযোগিতাকে তারা কিন্তু অর্থপূর্ণভাবে, কার্যকরীভাবে তারা কিন্তু ব্যবহার করতে পারছে। এই নৈরাজ্যিক অবস্থার সুযোগ নিচ্ছে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এমনকি বিএনপি বলি, বিভিন্ন দলের ক্ষেত্রে বলি, সংগঠিত রাজনৈতিক লুম্পেন যারা আছে, এই পরিস্থিতি তারা একটা সুযোগ তারা কিন্তু গ্রহণ করছে। কিন্তু এটাকে ধরে আপনি খেয়াল করবেন, গোটা বিএনপির ছাত্র দল, যুব দল, বিএনপির গণসংগঠন, এমনকি বিএনপির অ্যাক্টিং যে ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও একটা সংগঠিত অপপ্রচার, সংগঠিত একটা চরিত্র হননের যে তৎপরতা, সেটা আমরা লক্ষ্য করেছি। বোঝা যায় যে এ ধরনের ঘটনার জন্য তারা হয়তো অপেক্ষায় তারা হয়তো ছিলেন। আর কেন এই ঘটনা করার পরে 48 ঘন্টা বা বলতে পারেন আরো প্রায় 60-62 ঘন্টা পরে আমরা জানতে পারলাম, তার কিন্তু পরিষ্কার কোনো ব্যাখ্যা কিন্তু এ পর্যন্ত নেই। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে প্রথমত বিএনপি রাজনৈতিক দায়িত্ব নেবার নিশ্চয়ই প্রশ্ন আছে। অপরাধীদের ব্যাপারে শুধু বিবৃতি, বহিষ্কারটা যথেষ্ট না। তাদের বিরুদ্ধে প্রয়োজনে মামলার দায়ের থেকে শুরু করে প্রশাসনিক সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবার যেমন প্রশ্ন আছে, আবার এটাকে ধরে যেভাবে দেশব্যাপী, দেশের ভেতরে এবং বাইরে যেভাবে পুরো বিএনপি বা বলতে পারেন যেটা আপনি বললেন মহাসচিব, যে জাতীয়তাবাদী শক্তির একটা সম্ভাব্য রাজনৈতিক সম্ভাবনাকে বিনষ্ট করবার জন্য, চরিত্র হনন করবার জন্য মতাদর্শিক রাজনৈতিক সংগঠন এবং বহুমাত্রিক যে তৎপরতা চলছে, তো সেটা আমি মনে করি যদি সেটা বিএনপি নেতা কর্মীরা যদি বুঝতে পারে, নিশ্চয়ই তারা সে ব্যাপারে তাদের রাজনৈতিক কাজ, প্রথমত নিজেদেরকে সংযত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। নতুন পরিস্থিতিতে নেতা কর্মীদের অতি উৎসাহ, এবং তারা যদি এখনই মনে করতে থাকেন যে তারা বিজয়ী হয়ে গেছেন, এই অতি উৎসাহটা কিন্তু দলের জন্য খুবই বিপজ্জনক। কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এখন বিএনপির জন্য বা জাতীয়তাবাদী শক্তি বলি বা যারা আন্দোলনে ছিলেন তাদের জন্য এখনো কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। আপনি খুব আর্লি সে কারণে এগুলো বিবেচনার মধ্যে রেখে অনেক ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কাজটাকে এগিয়ে নেওয়া দরকার। এগুলোকে আপনি মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং সাইবার জগতে পাল্টা তথ্য দিয়ে। এবং আপনি অপরাধের দায় স্বীকার করতে হবে, পাশাপাশি আপনাকে পাল্টা তথ্য দিয়ে এগুলাকে আপনি নিশ্চয়ই আপনি মোকাবেলা করবেন। এবিএম মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে চক্রান্তের অভিযোগ জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে, মানে বিএনপিকে হেয় প্রতিপন্ন করা, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, মানে কারা এই চক্রান্তটা করছে? সঙ্গে আমি একটু সংযুক্ত প্রশ্ন রাখতে চাই যে এই অভিযোগও তো আছে যে সাংগঠনিকভাবে শৃঙ্খলা আনার চেষ্টা করেও বিএনপির নেতাকর্মীদের আচরণ নিয়ন্ত্রণে রাখতে পারছে না বিএনপি, এবং সাইফুল হকও উল্লেখ করলেন যে অনেক জায়গায় অতি উৎসাহী হয়ে অনেক ঘটনা ঘটানো হয়েছে যেগুলোর অপেক্ষায় ছিল আসলে সেই মানে যারা চক্রান্ত করছে বলে যে অভিযোগ, তারা কি বলবেন? না, আপনি যে কথাটি বলেছেন, বিএনপি আপনি যদি দেখেন 5ই আগস্টের পর বিএনপি কিন্তু অত্যন্ত দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করে যাচ্ছে এই পরিস্থিতি। আপনি যদি দেখবেন যে আমাদের মহাসচিব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান প্রথম দিন থেকে বলেছে যে এই ইন্টেরিয়াম বা অন্তর্বর্তীকালী সরকারকে কিন্তু বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে থাকে। 2-4টি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে এটা আমরা অস্বীকার করছি, এবং আপনি দেখবেন যে যখন কোথায় কোনো ঘটনা ঘটে যেটা দলীয় শৃঙ্খলা পরিপন্থী হোক অথবা সামাজিক অবস্থাকে অবনতি করার কারণ হিসাবে হোক, আমরা কিন্তু তাৎক্ষণিক সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি।
শুধু দলীয় ব্যবস্থা না, আপনি দেখবেন দলীয় ভাবে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তার কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। শুধু তাই না, আরেকটি নতুন আপনি একটি ট্রেন্ড বিএনপি লক্ষ্য করবেন, আপনি দেখবেন যদি আপনি দেখেন একটা নতুন একটি উপাদান, যে বিএনপি কিন্তু সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছে। এটা অতীতে কোন রাজনৈতিক দল করেছে বলে আপনি এটা কিন্তু দেখবেন না, ইদানিং কিন্তু সেইটা আমরা করছি। কিন্তু সাইফুল হক বলছেন যে এখানে মামলাও করতে পারে, দল তাদের বিরুদ্ধে মামলাও করতে পারে। মানে দল মামলা আমরা যখন দল থেকে তাকে অব্যাহতি বা বহিষ্কার করে দিচ্ছি, সেখানে তারপর দলের কিন্তু দায়ী দায়িত্ব থাকে না। হ্যাঁ, যদি এই ধরনের একটি নতুন প্রস্তাবনা যেটা সাইফুল হক ভাই দিয়েছে, অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, এটা হয়তো বিএনপি ভেবে দেখতে পারে আগামী দিনে এই ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষা কমিটিকে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আমরা যে ঘটনাটি এই যে মিটফোর্ডে ঘটেছে, আপনি দেখবেন আমরা কিন্তু সুস্পষ্ট ভাষায় বলেছি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আজকে অবশ্যই সত্যির ব্যাপার যে সকল আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে, সুতরাং গ্রেফতার করে আমরা বলি দ্রুত বিচার আইনত বিচার করে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এই ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে কোনো শৈথল্য অথবা কোনো কার্পণ্য আছে বলে এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কিছু কিছু মহল খুব পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বিএনপি সন্ত্রাস করছে, বিএনপি চাঁদাবাজি করছে। কিন্তু আপনি সামগ্রিকভাবে দেখেন, এই যে গত 2-3 দিনের ঘটনা আপনি যদি দেখেন, এই যে পল্লবীতে একটি ঘটনা ঘটেছে, একটি চাঁদার জন্য গুলি করা, তার কি বিএনপির লোক? অথবা আপনি দেখবেন চাঁদপুরে মসজিদে ঢুকে একজন মুসলিম ব্যক্তি কিভাবে কুপিয়ে আহত করেছে, সেটা কি বিএনপির লোক? অথবা খুলনা দেখবেন যে বিএনপির একজন বহিষ্কৃত যুবদলের নেতাকে গুলি করে পায়ের রক্ত কেটে তাকে হত্যা করা হয়েছে। এই সকল ঘটনাগুলো কিন্তু খুব সামনে উত্থাপন করা হচ্ছে না, বরং বিএনপি কে খুব পরিকল্পিত ভাবে সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে উত্থাপন করা হচ্ছে যে মনে হচ্ছে বিএনপি এর জন্য অপরাধী। কিন্তু এই যে আমরা মনে করি মানে এই চক্রান্তটা কারা করছে, এটা দুইটা গ্রুপ করতে পারে। একটা গ্রুপ হলো যারা নির্বাচন চাচ্ছে না, এক গ্রুপ। আরেকটা হলো যারা মনে করছে আগামী দিনে বিএনপি জনমানুষের রায় নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পেতে পারে, তার বিরুদ্ধে একটি মানে সংঘবদ্ধ একটি প্রচারণা চালিয়ে বিএনপির ভাবমূর্তি জনসাধারণের কাছে এটা ক্ষুণ্ণ করতেছে। এইটা একটি কারণ হতে পারে। কিন্তু আমরা দেখবেন আমাদের নেতা তারেক রহমান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের বড় বড় নেতারা যারা মন্ত্রী ছিলেন, বিএনপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদেরও কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং বিএনপি তার ভূমিকার ক্ষেত্রে, তার দায়িত্বের ক্ষেত্রে একটু কার্পণ্য করে এরকম প্রমাণ কিন্তু কেউ দিতে পারবে। কিন্তু সামগ্রিকভাবে এখন দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় অনেক মহল এই সুবিধা নিয়ে বিএনপির উপরে দায় দায়িত্বটা কিন্তু চালিয়ে দিতে চান। আর আমরা যখনই এই ঘটনাটা আমরা আমাদের কাছে খবর আসে অথবা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি, তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু তাদের মধ্যে বিবেচনা করি। কিন্তু বিএনপি তো আর সরকারে নাই যে সরকারি মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই দায়িত্বটা নিতে হবে অন্তর্বর্তী ইউনূস সরকারকে। তারা যদি বিএনপি যাদেরকে অব্যাহতি দিচ্ছে, বহিষ্কার করছে, তাদেরকে যদি গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করে একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল তৈরি করতে পারে, তাইলে আমার মনে হয় অন্য যারা এগুলি করার জন্য নানা সময় নানা পরিস্থিতি তৈরি করে, তারাও কিন্তু অনেকটা সাবধান হয়ে যাবে এবং নিজেদেরকে এই অবস্থা থেকে প্রত্যাহার করে নেবে। জি, সাইফুল হক, মানে এখন খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়াও প্রচণ্ডভাবে মানুষকে প্রভাবিত করছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ার এই যে প্রভাবিত করার ক্ষমতা, এটাকে আসলে কিভাবে দেখেন? এর ভালো মন্দ দুটো দিকই তো আছে, মানে কারণ এখানে তো আসলে কোনো ফিল্টার নেই এবং সামনে নির্বাচন, এই পরিস্থিতি তো আরো বাড়ার আশঙ্কা আছে। আমি তার আগে আর দুইটা কথা একটু যোগ করি। জি, প্রথম হচ্ছে যে ধরুন এই আমাদের এই 5 আগস্টের গত বছরের ছাত্র শ্রমিক জনতার এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বিএনপি বলতে পারেন, আমি বলেছি এই উপমহাদেশের একটা দীর্ঘ সময়ের জন্য যারা সবচেয়ে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে, বিএনপির রেটিং তার ভিতরে সবার উপরে থাকবে। এত নির্যাতন, নিপীড়ন দীর্ঘ সময়ের জন্য খুব কম দলকে কিন্তু মোকাবেলা করতে হয়েছে। এই জায়গা থেকে যে পরিমাণ অভ্যুত্থানের পরপরই অনেকের আশঙ্কা ছিল, যে পরিমাণ প্রতিশোধ, প্রতিহিংসা চরিতার্থ করবার একটা অনেকেরই আশঙ্কা ছিল, বিএনপি আমরা পিপল ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ যারা আমরা রাজপথে ছিলাম, আমরা কিন্তু কোনো ধরনের প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতিতে আমরা কিন্তু জড়াতে যাইনি। কেন যাইনি? আমরা হিংসাকে আমরা কিন্তু প্রশ্রয় দিইনি। আমরা বরঞ্চ আরো ঐক্য, সংহতি কিভাবে বাড়িয়ে তোলা যায় সে ব্যাপারে আমরা মনোযোগ দিয়েছি।
সুতরাং এটা কিন্তু আপনি খেয়াল করবেন, পতিত আওয়ামী লীগের নেতারা বলতেন যে হাসিনার পতনের পরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। আপনি খেয়াল করবেন, এটা কিন্তু এবারকার এই বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ বা রাজনৈতিক দলগুলোর আমাদের যে অসাধারণ দায়িত্বশীল ভূমিকা, এটাকে নিশ্চয়ই আপনি কিন্তু প্রশংসা করবেন। আমি একই সাথে আপনি যেটা বললেন, কিন্তু এই অর্জনের পাশাপাশি যখন পরবর্তী নির্বাচন, একটা গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনা, অনেকে যখন ধরেন ক্ষমতার এজেন্ডা নিয়ে যখন নানা পক্ষ হাজির হয়েছেন, বিএনপিকে যারা প্রধান প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করছেন, ফলে তারা কিভাবে এটাকে ডিফেন্ড করা যায়, কিভাবে তাকে তার নানা ধরনের ঘটনাকে কিভাবে যেটাকে বলে মার্কেটিং করা বা বাজারজাত করা যায়, সোশ্যাল মিডিয়া সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তো নিশ্চয়ই একটা জায়গাটা। এখানে আপনি এই যুগে তো আপনি সোশ্যাল মিডিয়াকে কোনো ফৌজদারি সিদ্ধান্ত দিয়ে, কোনো নির্বাহী সিদ্ধান্ত দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমার কন্যা যে একটা পাবলিক ইউনিভার্সিটি টিচার, সে সোশ্যাল মিডিয়াকে নাম দিয়েছে একটা পাবলিক টয়লেটের মতো। এখানে যে যা খুশি সেখানে তাই করতে পারে। ফলে এখানে যেমন ইতিবাচক দিক আছে, এর অনেকগুলো নেতিবাচক দিক আছে। সমাধানটা কি? সমাধান হলো মানুষের রাজনৈতিক চেতনা, তার সোশ্যাল কনসাসনেস, তার সাংস্কৃতিক বোধ, তার জায়গাটা। এবং সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখার পরেই, সোশ্যাল মিডিয়া একদিকে যেমন অনেকগুলো জনকল্যাণে গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন যে কোনো ক্ষেত্রে এটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আবার কিভাবে সোশ্যাল মিডিয়া বলতে পারেন পুরো ব্যক্তি, তার পরিবার, তার গোষ্ঠীকে কিভাবে চরম বলতে পারেন একটা অবমাননাকর জায়গাতে নিয়ে যেতে পারে, এটা তো আমরা জানি। এর একটাই উত্তর, আপনি বিবেচনা বোধের পরিচয় দিবেন, আপনি একটা তুল্য মূল্য যাচাই করবেন, আপনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক চেতনা দ্বারা আপনি এটাকে নির্ধারণ করবেন, তথ্যটা আপনি যাচাই বাছাই করে আপনি নেবেন। আপনাকে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আসলেই সেটাকে চোখ বুজে গ্রহণ করা, এটা কোনো বুদ্ধিমান কোনো বিবেচনার কাজ হবে না। উচিত হবে পাল্টা তথ্য দিয়ে, পাল্টা যুক্তি দিয়ে, পাল্টা ভাবে আপনাকে অল্টারনেট যে ডিসকোর্স, সেটাকে জনগণের কাছে সেটাকে হাজির করা। এটা একটা লম্বা কাজ, কিন্তু এই কষ্টকর কাজটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এই ঝুঁকিটা তো আসলে মাথায় নিয়েই চলতে হবে। এবং কিছু করার নেই। এবিএম মোশাররফ হোসেন, বিএনপি নেতা কর্মীদের সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই লড়াই বা যুদ্ধ, সেটা রাজনৈতিক যে পরিবেশ, যে ঐক্যের পরিবেশ, যে সাইফুল হক বলছিলেন যে এটার প্রয়োজনীয়তা, সেটা আরো জটিল করে তুলতে পারে কিনা নির্বাচনকে সামনে রেখে, এবং সেখানে নির্বাচনী পরিবেশও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠবে। নির্বাচনী পরিবেশের উপরও এক ধরনের প্রভাব তৈরির আশঙ্কা দেখেন কিনা? এবিএম মোশাররফ হোসেন। না, আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে আসলে সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষকে অনেক সময় বিভ্রান্তি করে, এবং এখন নানা ধরনের প্রযুক্তি তৈরি হয়েছে। যেমন এআই একটা প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে আপনি কিন্তু এমন ভাবে সংবাদ পরিবেশন করা হয় যাতে সাধারণ মানুষকে কিন্তু বিভ্রান্ত করা যায়। সুতরাং আমার মনে হয় আমরা যেমন দলের পক্ষ থেকে এই সকল ব্যাপারে আমরা চেষ্টা করছি যাতে জনগণকে সঠিক তথ্যটা দেওয়া যায়। কিন্তু সরকারেরও কিন্তু এখানে একটি ভূমিকা আছে। সরকারের বিটিআরসি যেই প্রতিষ্ঠানটি আছে, সেই প্রতিষ্ঠানও কিন্তু মানুষকে একটা সচেতন করতে পারে। কারণ অনেক সময় এইসব গুজব অথবা এই সকল প্রোপাগান্ডা আসল ঘটনাকে আড়াল করে মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল দেয়, মেসেজ দেয়, যেটা জনজীবনে কিন্তু অশান্তি তৈরি করতে পারে, মানুষের মতামত প্রকাশের ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে আমি যেটা আমাদের মহাসচিব বলেছে যে আমাদের যারা এই ধরনের আইটি টেকনোলজিতে যারা মোটামুটি বোঝে বা এক্সপার্ট, তাদের মাধ্যমে কিন্তু আমার মনে হয় এই সকল বিষয়ে আমরা একটা যদি গড়ে তুলতে পারি, তাহলে সাধারণ মানুষ কিন্তু একটা সঠিক তথ্যটা পেতে পারে। কারণ অনেক বিভ্রান্তজনক, এই যেমন আপনি দেখেন আজকে একটা আমাদের নেতা তারেক রহমান 5 তারিখের পর যে চমৎকার ভূমিকা পালন করছে বাংলাদেশের থেকে শুরু করে সব জায়গায়, এটা খুব গ্রহণযোগ্য হিসাবে কিন্তু এটা পরিগণিত হয়েছে। অথচ আপনি লক্ষ্য করবেন যে আজকে তাকে টার্গেট করে কিন্তু মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, এইটা কোনোভাবে কিন্তু কাম্য নয়। জি, এবিএম মোশাররফ হোসেন এবং সাইফুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।